ইরানে হামলা ভুল ছিল, ট্রাম্পের স্বীকারোক্তিতে আলোড়ন। ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি হুমকির উদ্দেশ্য কোন দিকে? লেবাননের আরো ভেতরে ইসরায়েলি সেনাদের তাণ্ডব, ঐতিহাসিক বিউফোর্ট প্রাসাদ দখল। এসব কি গাজার মতো বিপর্যয়ের পূর্বাভাস? শত্রু ঘায়েলে প্রস্তুত চীন, নজিরবিহীন সামরিক স্থাপনার তথ্য ফাঁস। তাইওয়ান ইস্যুতে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কি বেইজিং? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানে হামলা চালানো ঠিক হয়নি, হুট করে এমন মন্তব্য কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? তাও আবার ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে। হামলা পরবর্তী পরিস্থিতিতে পদে পদে ব্যর্থতার চাপে মনোবল হারাচ্ছেন কি প্রেসিডেন্ট ট্রাম্প? অন্যদিকে ইরানের সাথে শান্তি চুক্তির দর কষাকষির মাঝপথে প্রয়োজনে আবার হামলা শুরুর হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। অবশ্য মার্কিন সামরিক আগ্রাসনে হলে আগের থেকে আরও জোরালো প্রতিরোধ আর হামলা চালিয়ে চরম শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। যতই দিন যাচ্ছে সুর নরম হচ্ছে যুক্তরাষ্ট্রের, অন্যদিকে সময়ের সাথে সাথে আরও কঠোর অবস্থানে ইরান। খামেনির দেশের উপর বর্বর হামলা আর হাজারো বেসামরিক নাগরিককে হত্যার 3 মাস পেরিয়ে যাওয়ার পর এই প্রথম খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করলেন ইরানে হামলা চালানো ভুল ছিল। হঠাৎ কেন এই স্বীকারোক্তি? জেগেছে এমন প্রশ্ন। And shouldn't have been in Iran, but Iran has the capability. If we didn't hit them with the B-2 bombers. বিশ্লেষকরা বলছেন ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প একটি চুক্তির জন্য জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু পরমাণু ইস্যু আর হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের অনড় অবস্থানের কারণে বারবার ভেস্তে যাচ্ছে সমঝোতা আলোচনা, ব্যর্থ হচ্ছে চুক্তির চেষ্টা। তাই শেষ পর্যন্ত ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করলেন ইরান যুদ্ধে যাওয়া ঠিক হয়নি তাদের। অবশ্য পরমুহূর্তেই সাফাই গাইলেন ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্যই এই হামলা। জানান শান্তি চুক্তি নিয়েও এখনো আশাবাদী তিনি। বরাবরের মতোই আবারও দাবি করেছেন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে রাজি হয়েছে ইরান। দুই দেশই সমঝোতা চুক্তির খুব কাছাকাছি রয়েছে, তবে তার কণ্ঠে স্বভাবসুলভ হুঁশিয়ারি ছিল বরাবরের মতোই। জানান যুক্তরাষ্ট্র যা চায় তা না পেলে মার্কিন বাহিনী আবারও যুদ্ধ যেতে প্রস্তুত। আমাদের ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি। অবশ্য 9 মাস আগে যদি আমরা B-2 বোমারু বিমান দিয়ে তাদের উপর হামলা না করতাম, তাহলে এই মুহূর্তে তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম হতো। ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও। শনিবার সিঙ্গাপুরে সাংবাদিকদের তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এখন এমন অবস্থানে আছে প্রয়োজনে দ্রুততম সময়ে ইরানের বিরুদ্ধে আবার সামরিক ব্যবস্থা নিতে পারবে। হেগসেথের দাবি ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না, এমন শর্ত মেনে নেওয়ার উপরই চুক্তি হওয়া না হওয়া নির্ভর করছে। ইরান খুব স্পষ্টভাবে জানে আমরা কি চাচ্ছি এবং তা পূরণ করার দায়িত্ব ইরানের। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমি বেশ আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার একটি চুক্তি করবেন যা যুক্তরাষ্ট্রের জন্য গৌরব বয়ে আনবে, নিরাপত্তা নিশ্চিত করবে, পুরো বিশ্বের ইরানের হাতে যেন কখনো পারমাণবিক অস্ত্র না আসে সেটিও নিশ্চিত করবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যথারীতি যুক্তরাষ্ট্রের হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন চুক্তিতে ইরানের অধিকারের বিষয়টি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো কিছুতে সই করবে না তারা। যুক্তরাষ্ট্রের কথা ও প্রতিশ্রুতিতে ইরানের বিন্দুমাত্র আস্থা নেই। যতক্ষণ না আমরা নিশ্চিত হচ্ছি যে ইরানের জনগণের অধিকার সুরক্ষিত হয়েছে, ততক্ষণ আমরা কোনো চুক্তিতে রাজি হব না। ইরানের জনগণের নিরাপত্তা নিশ্চিতে আমরা সবকিছু করতে প্রস্তুত। তিনি বলেন যে কোনো আগ্রাসনের মুখ্যম জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তারা। নতুন কোনো আগ্রাসনের জবাব দিতে আগের যে কোনো সময়ের চেয়ে ইরান অনেক বেশি শক্তিশালী বলে হুঁশিয়ার করে দিয়েছেন দেশটির সেনাবাহিনীর সমন্বয়ক বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। তার দাবি শত্রুর আগ্রাসনের কঠিন জবাব দিতে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে সজ্জিত সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা মোকাবেলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম দ্রুতগামী নৌযান সাগরে মোতায়েন করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরিস্থিতি এখনও অনেক ঘোলাটে। চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেনি দুপক্ষ। নাইম আহমেদ, বাংলাভিশন নিউজ ডেস্ক।
ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব সংঘাতে বিশ্বের নজর থাকার সুযোগে লেবাননের আরও ভেতরে ঢুকে পড়েছে দখলদার ইসরায়েলের স্থলবাহিনী। বেপরোয়া তাণ্ডবে দখলে নিয়েছে ঐতিহ্যবাহী বিউফোর্ট প্রাসাদ। লেবাননের দীর্ঘতম নদী লিটানি অতিক্রম করে হানাদার বাহিনীর অগ্রযাত্রা। দক্ষিণ লেবাননের নাবাতিয়া শহর ঘিরে অবরোধ আর জাহরানি নদী তীরবর্তী বসতি খালি করার নোটিশে তৈরি হয়েছে বিভীষিকাময় পরিস্থিতি। আচমকা আগ্রাসনে ঘরবাড়ি এলাকা ছেড়ে চরম মানবিক সংকটে পড়েছেন হাজার হাজার মানুষ। এতে আবারও ঝুঁকিতে পড়ল কি শান্তি ফেরানোর কূটনৈতিক চেষ্টা? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আরও এক চরম উত্তেজনাকর অধ্যায়ের সূচনা হয়েছে। 2006 সালের পর এই প্রথম লেবাননের লিটানি নদী অতিক্রম করে আরও ভেতরের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এবার তাদের মূল লক্ষ্য দক্ষিণ লেবাননের অন্যতম বৃহত্তম এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়া। ইসরায়েলি বাহিনী শহরটিকে চারদিক থেকে অবরুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে, যা এই অঞ্চলের চলমান সংঘাত এবং ভঙ্গুর যুদ্ধবিরতির সমীকরণকে সম্পূর্ণ বদলে দিতে পারে। স্থল অভিযানের পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবানন জুড়ে তাদের আক্রমণ তীব্রতর করেছে। নাবাতিয়ার কাছাকাছি একটি ড্রোন হামলায় লেবাননের 2 সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। এছাড়া নিকটবর্তী জেপচিত গ্রামে একটি উদ্ধারকারী দলের ওপর ড্রোন হামলায় একজন চিকিৎসাকর্মী নিহত এবং 4 জন আহত হয়েছেন। ঐতিহাসিক উপত্যকা ও সীমান্ত অঞ্চলের দিকে নজর দিলে দেখা যায় বোফোর্ট দুর্গের কাছাকাছি ইসরায়েলি বিমান ও কামান থেকে অনবরত গোলাবর্ষণ করা হচ্ছে। পাল্টা জবাব দিতে দেরি করেনি লেবাননের যোদ্ধারাও। তারা উত্তর ইসরায়েলের কিরিয়াত শামোনা শহরের একের পর এক রকেট ছুটছে এবং গান্দুরিয়া গ্রামের কাছে ইসরায়েলি সৈন্যদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের পিছু হটতে বাধ্য করেছে। আবাবিল ড্রোন ব্যবহার করে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার দাবিও করেছে সংগঠনটি। একই সাথে উত্তর ইসরায়েলের ইয়াহরা বেরাক এবং লেবাননের নাকুরা গ্রামে অবস্থিত ইসরায়েলি সামরিক কমান্ড সদর দফতরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দুই পক্ষের এই তুমুল লড়াইয়ের মাঝে পড়ে সাধারণ মানুষের জীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যেই দক্ষিণ লেবাননের অন্তত 10টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে। এই নির্দেশের ফলে এক ভয়ঙ্কর মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। লেবাননের প্রায় 20% মানুষ বর্তমানে উদ্বাস্তু। অনেকেই মাথা গোঁজার ঠাঁই না পেয়ে পার্ক, খোলা জায়গা কিংবা গাড়ির ভেতরে দিনের পর দিন কাটাতে বাধ্য হচ্ছেন। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের কর্মকর্তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা চলছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরায়েলের এই আক্রমণকে বিপজ্জনক ও নজিরবিহীন বলে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসরায়েল কখনোই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। দেশের অভ্যন্তরে তীব্র সমালোচনার মুখে পড়েও প্রধানমন্ত্রী সালাম এই আলোচনাকে সমর্থন করে বলেছেন, দেশের ক্ষয়ক্ষতি কমানোর জন্য এই মুহূর্তে আলোচনার টেবিলই একমাত্র পথ। তবে একদিকে কূটনৈতিক আলোচনা আর অন্যদিকে মাঠ পর্যায়ে ইসরায়েলের ক্রমাগত আগ্রাসন ও উচ্ছেদ অভিযান চলমান থাকায় আগামী সপ্তাহের ওয়াশিংটন বৈঠক এই সংকটের কোনো স্থায়ী সমাধান আনতে পারবে কিনা তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ইরানের সামরিক আগ্রাসন থেকে শিক্ষা নিয়ে চেনা শত্রু যুক্তরাষ্ট্রকে ঘোলা পানি খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছে চীন। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনের নয়া সামরিক অবকাঠামোয় প্রথমে হামলা চালিয়েও সুবিধা নিতে পারবে না মার্কিন বাহিনী। ধ্বংস করা যাবে না বেইজিংয়ের পাল্টা হামলার সক্ষমতা। প্রত্যন্ত মরু অঞ্চলে গড়ে তোলা এই অবকাঠামোয় আছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্যাড, বাংকার এবং যোগাযোগের বিশাল নেটওয়ার্ক। কেন এই আগাম প্রস্তুতি? তাইওয়ান নিয়ে ওয়াশিংটনের সাথে তিক্ত টানাপোড়েনে চরম পরিণতির আশঙ্কা করছে কি বেইজিং? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। চীনের পারমাণবিক নীতির অন্যতম ভিত্তি হল আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করা, অর্থাৎ চীনের বাহিনী আগে থেকে কোনো পারমাণবিক যুদ্ধ শুরু করবে না। তবে শত্রুপক্ষ প্রথমে হামলা চালালে নিজেদের অস্ত্র যেন অকেজো হয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক চীন। তাই এবার দেশটি এমন এক সামরিক স্থাপনা বা কমপ্লেক্স তৈরি করছে যেখানে শত্রুপক্ষ প্রথমে হামলা চালালেও বেইজিংয়ের সামরিক সক্ষমতা ধ্বংস করতে পারবে না, বরং মুহূর্তেই পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারবে চীন। আর বেইজিং এই উদ্যোগ এমন সময়ে হাতে নিয়েছে যখন তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে চীনের উত্তেজনা চরমে পৌঁছেছে।
একাধিক সূত্রের ভিত্তিতে মার্কিন গণমাধ্যম রয়টার্স জানায়, চীনের মরুভূমিতে হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই সামরিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। আর এই স্থাপনায় আছে শত শত প্যাড, বাংকার ও যোগাযোগ নেটওয়ার্ক। বিশ্লেষকদের মতে এই স্থাপনায় সামরিক বাহিনী ও তাদের ব্যবহৃত মিসাইল, ড্রোন সহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র থাকবে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে 5 জন নিরাপত্তা বিশ্লেষক এ বিষয়ে একমত হয়েছেন। এ অবকাঠামো সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও ব্যালিস্টিক মিসাইল রাখা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তাদের। সম্প্রতি স্যাটেলাইট ইমেজের ভিত্তিতে রয়টার্স জানায়, অবকাঠামোতে রয়েছে গভীর রাস্তা ও ভূগর্ভস্থ সংযোগপথের বিস্তৃত নেটওয়ার্ক, যা মরুভূমির গভীরে ছড়িয়ে গেছে। এসব পথ কংক্রিটের উৎক্ষেপণ প্যাডগুলোর সঙ্গে যুক্ত, যেগুলো পাথুরে উঁচু নিচু এলাকা ও শুকিয়ে যাওয়া খালের মধ্য দিয়ে চলে গেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পর তাইওয়ান বিষয়ে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, তাইওয়ান প্রশ্নে দুই দেশের মতপার্থক্য সঠিকভাবে সামাল দিতে না পারলে পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। এতেই প্রশ্ন উঠেছে, ভবিষ্যৎ যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে দ্রুত গতিতে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে কি চীন? আর এসব অবকাঠামো নির্মাণ কাজের ব্যাপকতা ইঙ্গিত দেয়, চীন তার স্থলভিত্তিক পারমাণবিক বাহিনীকে সুরক্ষা ও পরিচালনার জন্য বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। যুদ্ধ পা কেড়ে নিলেও ফুরিয়ে যায়নি মানুষের পাশে দাঁড়ানোর মানসিক শক্তি। 2006 সালে লেবাননে ইসরায়েলের হামলায় আহত হলেও থেমে যায়নি জীবনযুদ্ধ। বাস্তব জীবনের এই গল্পটা রাবিহ আল খাতিবের। লাঠিতে ভর দিয়ে যিনি প্রতিদিন ছুটে যান স্থানীয় এক দাতব্য রান্নাঘরে, যেখানে যুদ্ধাহত, গৃহহীন ও বাস্তুচ্যুতদের জন্য তৈরি করেন খাবার। মানবিক এই গল্প এখন ঘুরে ফিরছে লেবানিজদের মুখে মুখে। বিস্তারিত মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। লাঠিতে ভর দিয়ে প্রতিদিন ঘর থেকে বের হন 46 বছর বয়সী রাবিহ আল খাতিব। যুদ্ধ তার একটি পা কেড়ে নিয়েছে বহু বছর আগেই, কিন্তু থামাতে পারেনি মানুষকে সাহায্য করার ইচ্ছে। এখন অস্ত্র নয়, হাতে তুলে নিয়েছেন রান্নার খুন্তি। যুদ্ধাহত ও গৃহহীন মানুষদের জন্য প্রতিদিন খাবার তৈরি করছেন লেবাননের একটি স্যুপ কিচেনে। 2006 সালে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধের সময় গুরুতর আহত হন রাবিহ। চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় তাকে। সেখানে কৃত্রিম পা লাগানোর পাশাপাশি শেফের সহকারী হিসেবে প্রশিক্ষণও নেন। পরে দেশে ফিরে বুঝতে পারেন, যুদ্ধ শুধু শরীর নয়, হাজারো মানুষের জীবনও ভেঙে দিয়েছে। তখন থেকে অন্যদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। 2006 সালের জুলাই মাসের যুদ্ধে আমি আহত হয়েছিলাম। একটি পা কেটে বাদ দিতে হয়েছিল এবং আরও অনেক আঘাত পেয়েছিলাম। চিকিৎসা নিতে বিদেশে যেতে হয়েছে। সেখানে শেফের সহকারী হিসেবে একটি কোর্স করে কাজ শুরু করি। দুর্ভাগ্যবশত আমাদের লেবাননে প্রতিবন্ধী, আহত বা যুদ্ধাহত বলে কোনো কিছুরই তোয়াক্কা করা হয় না। তাদের অবহেলা করে তাদের কথা এমনভাবে ভুলে যায় যেন তাদের কোনো অস্তিত্বই নেই। লেবাননের সাইদা শহরের একটি স্যুপ কিচেনে এখন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন রাবিহ। এই উদ্যোগ পরিচালনা করছে লেবানন ইউনিয়ন ফর পিপল উইথ ডিসএবিলিটিজ। শুধু যুদ্ধাহত নয়, গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষদেরও এখানে প্রতিদিন খাবার দেওয়া হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মদক্ষতা শেখানো হয়, যাতে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এখানে যুদ্ধ চলছে, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। যে কোনোভাবে সমর্থন ও সাহায্য করতে হবে। দেশকে ভালোবেসেই এই কাজ করে যাচ্ছি আমি। দক্ষিণ লেবাননের মানুষ ও প্রিয়জনদের সাহায্য করার উদ্দেশ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সবারই এখানে এগিয়ে আসা উচিত। সংগঠনটির কর্মকর্তারা জানান, প্রতিদিন প্রায় 500 মানুষের জন্য খাবার প্রস্তুত করা হয় এই রান্নাঘরে। সাম্প্রতিক সংখ্যাতে ইসরায়েলি হামলায় লেবাননে 2700 জনের বেশি মানুষ নিহত এবং 12 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মোর্শেদ আলম, বাংলাভিশন। পশ্চিমবঙ্গে এবার নিজের নির্বাচনী আসনে মারধরের শিকার হলেন তৃণমূলের আরেক বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধর আর হাসপাতালে ভর্তির পরদিনই এই হামলা হলো। রবিবার সকালে হুগলির চণ্ডীতলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এতে মাথায় আঘাত লেগে পড়ে যান তিনি। এ সময় হেনস্থা করার পাশাপাশি তাকে ঘিরে চোর চোর স্লোগান দেয় হামলাকারীরা। এর প্রতিবাদে মাথায় রুমাল চেপে থানার সামনে বিক্ষোভ শুরু করেন শ্রীরামপুর থেকে নির্বাচিত এই বিধায়ক।
তৃণমূল কর্মীদের গ্রেপ্তার ও আটকের প্রতিবাদে চণ্ডীতলা থানায় অভিযোগপত্র জমা দিতে গিয়ে এ হামলার শিকার হন তিনি। যদিও হুগলি গ্রামীণ পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন কোনো মারপিটের ঘটনা ঘটেনি। এর আগে শনিবার সোনাপুরে দলের শীর্ষ নেতা অভিষেককে বেদম মারধর করে জুতা ও ডিম ছুঁড়ে মারা হয় এবং গায়ের জামা ছিঁড়ে চশমা ভেঙে ফেলা হয়। আহত অভিষেককে হাসপাতালে নেওয়া হয়। অভিষেকের মতো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এই হামলার জন্য বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু ও বিজেপির প্রতি অভিযোগের আঙুল তুলেছেন। এদিকে অভিষেককে হাসপাতালে ভর্তি না রেখে বাসায় পাঠানোয় পাল্টাপাল্টি বাগযুদ্ধে জড়িয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ও হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।